শুধু মুখ্যমন্ত্রী টার্গেটে নয়, হামিমদের দিয়ে যন্তর মন্তরের নাশকতার পর্যন্ত পরিকল্পনা ছিল জঙ্গি সংগঠন শাহজাদ ভাট্টি গ্রুপের, যার পেছনে একেবারে সক্রিয় মদত ছিল পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর। সাংবাদিক বৈঠকে আজ এই চাঞ্চল্যকর দাবি করেছে এসটিএফ। এই আলোচনায় আপনাদের দেখাবো এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি, যেটা বিজেপি রাজ্য সভাপতি করেছেন তার নিজের দলের একাংশই তোলাবাজিতে যুক্ত বলে। পাশাপাশি সতর্কবার্তায় কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, সেটাও এই আলোচনায় আপনাদের সামনে রাখবো, জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু শুরুতে আজকে সেই সাংবাদিক বৈঠকের অংশ দেখাবো যেখানে এসটিএফ এর আইজি তিনি বলছেন যে বর্ধমানে যে জঙ্গি হামিমকে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাশকতার ছক ছিল যন্তর মন্তরে, এমনটা দাবি করছে বেঙ্গল এসটিএফ। সাংবাদিক বৈঠকে বেঙ্গল এসটিএফ এর আইজি আরো দাবি করছেন যে হামিমকে দায়িত্ব দিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা, পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্ব পর্যন্ত দেওয়া হয়েছিল তাকে, যে উর্দি পরে যন্তর মন্তরে যে ছাত্র বিক্ষোভ চলছিল সেখানে নাশকতার পরিকল্পনা পর্যন্ত ছিল তাদের। পুলিশের উর্দি পরেই এই নাশকতার ছক ছিল বলে দাবি করছে বেঙ্গল এসটিএফ। কয়েকটা সিরিয়াস রেভেলেশনস আমাদের সামনে এসছে। আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। আমরা দেখলাম কি কমিউনিকেশন প্যাটার্ন মধ্যে আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। আর এর উপরে আমরা একটা কমিউনিকেশন প্যাটার্ন দেখলাম। और साथे साथे আমরা এটাও দেখলাম কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। তার ছাড়াও আমরা দেখলাম কি কয়েকটা আরও এদের প্ল্যানিং মধ্যে ছিল, যের মধ্যে কিছু পুলিশ পার্সোনালস, কিছু পলিটিক্যাল পার্সনস আর এরকম কিছু টার্গেটসগুলো ঠিক করা হচ্ছে। হামিম মন্ডল একটা যে আমি অরিজিনালি যে বললাম যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এই পুরো লিডস পেয়েছিলাম, সেখানে কি আমরা পেয়েছিলাম কি হামিম মন্ডল ওয়াজ অ্যাকচুয়ালি দে ওয়ার ট্রাইং টু ইনফ্লুয়েন্স হামিম মন্ডল, অ্যান্ড হামিম মন্ডল ওয়াজ অলসো অ্যাক্টিভলি ইনভলভড ইন এস্টাবলিশিং দ্য টার্গেট অফ one honorable minister in Havda, और तार मध्य he was trying to honey trap the son of the honorable minister by using the involvement of Arpita Sarkar. She was actively involved in this, और संगे communication और ওর সঙ্গে যে ফরেন হ্যান্ডেলসের যে অ্যাক্টিভিটি আছে সেটাও ক্লিয়ারলি ওর মধ্যে আমরা পেয়ে গেছি। দেখুন, এই পুরোটা টিপ অফটা কিন্তু এসেছিল উমেশ রায়ের ছেলেকে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণের পরিকল্পনা, এমনকি 5 কোটি টাকা পর্যন্ত উমেশ রায়ের কাছে চাওয়া পর্যন্ত হয়েছিল। এইটা গতকাল উমেশ রায়, যিনি পুর এবং নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী, তিনি বলেছিলেন। দেখাবো গতকাল কি বলেছিলেন উমেশ রায়। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। দেখুন, এই রাজ্য কিভাবে বারে বারে জঙ্গিদের কাছে সেফ প্যাসেজ হয়েছে, নিরাপদ আশ্রয় হয়েছে, সেটা অতীতের একাধিক ঘটনায় সেটা প্রমাণিত। যেটা নিয়ে আমি সজলদের কাছে আসবো। সচরাচর এটা সজলদা দেখা যায়, জঙ্গিরা যে জায়গাকে নিজেদের নিরাপদতম আশ্রয় বলে মনে করে সেখানে নাশকতা ঘটনার পরিকল্পনা খুব একটা থাকে না, সেই জায়গাকে ব্যবহার করে অন্যত্র তারা নাশকতা ঘটায়। সাম্প্রতিককালে এই দৃষ্টান্ত দেখা যায়নি যে সেই রাজ্যে নাশকতার পরিকল্পনা এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পর্যন্ত টার্গেট করার পর্যন্ত ছক ছিল তাদের। এটা কেন বলে আপনার মনে হচ্ছে? দেখুন, রাস অপারেন্ডি তো চেঞ্জ হতেই থাকে, আর এ রাজ্যে এখন আর তো পিসিমণির সরকার নেই যেখানে ওরা জানে যেখানে শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ আগে এটা ছিল ওদের সেকেন্ড হোম,
মানে জানবে যে এখানে ওদের পুলিশের প্রোটেকশন থাকবে, এখানে যদি ওদের 2-4টে বোমা ফেটেও যায় তাকে গ্যাস সিলিন্ডার বলে চালানো হবে। হ্যাঁ, পুলিশ এসে ওদের কিছুই খুঁজে পাবে না, যতক্ষণ না এনআইএর মতন কোনো সংস্থা আসবে ততক্ষণ ওরা সেফ থাকবে। ফলে এরা জানতো এখানে সেফ প্যাসেজ, কিন্তু ওরা ধীরে ধীরে বুঝতে পারছিল যে এই প্যাসেজটাও আর ওদের জন্য সেফ নেই, কারণ এমন একটি সরকার এসছে যে সরকার আর যাই হোক এদের পুজো আর্চা করবে না। মানে আপনি বলতে জঙ্গিরা ঘর ছাড়া হওয়ার আশঙ্কা করছে? একদম একদম। এবার আপনি দেখতেই পাচ্ছেন তো, ঘরে কেউ নিজের ঘরে আগুন লাগায় না, এতদিন লাগায়নি, কিন্তু এখন ওরা যখন লাগাচ্ছে মানে পরিকল্পনা করছে, হয়তো লাগাতে পারলো না শেষ অবধি পুলিশের তৎপরতায়, সেটা কেন? আচ্ছা, এই পুলিশ কি আগে কখনো জানতে পারতো না? তখন জানতো, তখন বলার অধিকার ছিল না, কাজ করার অধিকার ছিল না। এখন অধিকার পেয়েছে, কাজ করছে, ধরছে, দেখতে পাচ্ছেন আপনারা, সামনে আসছে বিষয়গুলো। তার মানে মূল বিষয় হচ্ছে মনিন্দা, এই বেঙ্গল এসটিএফ সেটা তো পালা বদলের পর হঠাৎ করে প্রচুর পাওয়ারফুল হয়ে যায়নি। এই পুলিশ, এই রাজ্য পুলিশ, এই বেঙ্গল এসটিএফ বা এসটিএফ রাজ্যের বিভিন্ন তদন্তকারী সংস্থা তারাই তো ছিল। তারা যে কাজটা এতদিন পর্যন্ত করতে পারেনি, পালা বদলের পর এমন কি হলো যে সেই কাজে তারা সমান তৎপরতা এবং দক্ষতা দেখাতে পারছে? দেখুন, দুটো দিক আছে শুভজিৎ। আমার কথা হচ্ছে যে রাজ্যের ভোট আর কেন্দ্রের ভোটের সঙ্গে ডিফারেন্সটা কি জানো তো? রাজ্যের ভোটে রাজ্যের যেসব সুবিধা অসুবিধা সেগুলো আছে, কিন্তু কেন্দ্রের আমাদের ভোটটা হয় সেটা হচ্ছে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, মানে এই যে অনুপ্রবেশকারী যেগুলো ঢোকা, সেগুলো পুরোপুরি একটা কেন্দ্রের ডোমেনের মধ্যে থাকে। আমি বলছি যদি এসটিএফ ফেলিওর হয় তাহলে এসটিএফরা কেন নিজেদের জায়গায় থাকবে না, মানে রাজ্যের কথাতে চলবে? আমি যদি একটা সংবিধানের শপথ নিয়ে আমি যে স্টেটই যদি হয়, আমি যদি পুলিশ হই, এই যে সলিলা তো পুলিশ ছিলেন, এবারের ভোটে চাকরি যদি তাহলে যা বলবে রাজ্য সরকার সেটাই মানতে বাধ্য হবে। না, আমি বলছি তার দুটো কথা। আমি বলছি যে তারপরে যখন এবারের ভোটটা আপনাকে এইবারের ভোটের সঙ্গে অন্য ভোটকে এক করে দেখলে চলবে না। এবারের ভোট এসআইআর এর মধ্যে দিয়ে হয়েছে, অর্থাৎ জলকে বাদ দিয়ে যারা দুধ এবং যারা হচ্ছে ওই চাল এবং কাকরের কথা বলছিলাম, কাকরকে বাদ দিয়ে চালটা নিয়ে শুধু ভোটটা হয়েছে। অন্য ভোটের সঙ্গে এই ভোটকে তো এক করে দেখতে গেলে চলবে না। না, একদমই চলবে না, কারণ এইবারের ভোটে এখনো পর্যন্ত 27-28 লাখ লোকের অ্যাডজুডিকেশনের এখনো পর্যন্ত নিষ্পত্তি করতে পারেনি, যেখানে সেন্সাস শুরু হয়ে গেছে। একদমই এর সঙ্গে যোগ করুন যে 20 লক্ষ আবেদন পর্যন্ত 27 লাখ লোককে নিয়ে দিল্লি যাচ্ছেন না। আরে তোমরা তো বাদ দেয়নি, বাদ দেয়নি, বলেনি তো যে তারা ভোটার নয় বা সিটিজেন নয়। আমি তো এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন আছে। আজকেও হাইকোর্টে 100টা মামলা নিষ্পত্তি হচ্ছে যে ট্রাইব্যুনালের শুনানি হোক জাস্টিস কৃষ্ণ রাওয়ের ঘরে। তার মানে এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি। তার মানে সেই লোকগুলো, আমি বলছি মনিদা গোটা বিষয়টাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে একদমই নিয়ে যাচ্ছে। এবার আমি বলছি জঙ্গি কার্যকলাপ, ভালো বলছো, জঙ্গি কার্যকলাপ ভালো বলছে যে এরা সব চলে যাচ্ছে, সেই সময় এগুলো ধরা পড়ছে, চলে যাচ্ছে, তাহলে ভালোই হচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমরা গতকাল যখন এইটা নিয়ে আলোচনা করছিলাম তখনই দেখলাম কাশ্মীরে আমাদের এইখানে রাজ্যের লোকগুলো গুলিতে মারা যাচ্ছে। তাহলে সেখানেও কি এরকম পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ওখানটাতেও কি হাত দিয়েছে বলে সেখানে জঙ্গি কার্যকলাপটা হয়েছে? গতকালই তো হয়েছে, ছত্তিশগড়ে কথা বলছে, ছত্তিশগড়ে কথা কাশ্মীরে হয়েছে, গতকাল কাশ্মীরে এখানকার পরিচয় বলে। এইটা আমার সঙ্গে সজলের কোনো তর্ক নেই, এটা হচ্ছে একটা দেশের প্রশ্ন। সারা দেশে একই রকম ভাবে চলছে, সারা দেশের দায়টা বিজেপিকে নিতে হবে। এরকম হলে শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, প্রত্যেকটা রাজ্যে এগুলো হচ্ছে। তার দায়িত্বটাকে বেশিরভাগ রাজ্যে তো বিজেপি শাসিত সরকার, সেখানে কেন হচ্ছে? আমি ধরে নিলাম তৃণমূল করেছে। আমার বক্তব্য হচ্ছে যেখানে যা হচ্ছে তার দায়িত্ব নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার, এবং প্রায় 21-22টার বেশি রাজ্যে বিজেপির সরকার হলে দায়িত্বটা সরকারের, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমেরিকান সরকারেরও দায়িত্ব ছিল আমেরিকাকে রক্ষা করা, কিন্তু সেটা পারিনি। ফেলিওর এক জিনিস, আর কাউকে পোষা এক জিনিস, কাউকে আশ্রয় দেওয়া এক জিনিস, কাউকে জামাই আদর করে খাতির করে নিরাপদ আশ্রয় রেখে দেওয়াটা এক জিনিস। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের কাছে যদি এই রাজ্যেও কোনো মানুষ কখনো খুন হয়েছে সেটাও দুর্ভাগ্যজনক, যদি কাশ্মীরেও কোনো মানুষ খুন হয় সেটাও দুর্ভাগ্যজনক, বাঙালি যদি কোথাও খুন হয় সেটাও দুর্ভাগ্যজনক, সেটা ফেলিওর। ঠিক, আমি বলছি কার্যত এই ধরনের ট্রিটমেন্ট তো এ রাজ্যে দেওয়া হয়েছে বলেই জামাই আদর করে রাখা হয়েছিল, এবং জঙ্গিদের কার্যত একটা আতুর ঘরে পরিণত হয়েছিল, এবং আতুর ঘরে পরিণত হয়েছিল বলেই এই যে ফেক সার্টিফিকেটের কথা, সেটা জন্ম সংসার
পয়সাপত্র হতে পারে, সেটা আধার কার্ড হতে পারে, রেশন কার্ড হতে পারে, কার্যত কুটির শিল্পে পরিণত হয়েছিল এবং এটা আতুর ঘরে পরিণত হয়েছিল বলে জাভেদ মুন্সি থেকে শুরু করে সাদরাডি এদের গ্রেফতারি এবং এদের এই রাজ্যের কানেকশন ভিন রাজ্যের পুলিশের বা তদন্তকারী আধিকারিকরা এসে এই রাজ্য থেকে করে যান। ফলে এই রাজ্য নিয়ে কতটা জঙ্গি নিকেশ করার ক্ষেত্রে কতটা তৎপরতা প্রাক্তন সরকারের ছিল, নিঃসন্দেহে এই প্রশ্নটা সামনে আসবে। আমি বাকি অতিথিদের কাছে যাওয়ার আগে দর্শকদের সামনে রাখবো, এই বেঙ্গল এসটিএফ এর আইজি সাংবাদিক বৈঠকে বলছিলাম একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে কিভাবে পাকিস্তান থেকে গোটা বিষয়টা অপারেটেড হতো এবং পাকিস্তানের আইএসআই এর মদতপুষ্ট জঙ্গি সংগঠনের অন্যতম হ্যান্ডলার ছিল এই হামিম এবং অন্যদিকে অর্পিতা সরকার। কি বলেছেন দেখুন। ইন্ট্রোগেশন করে তারপরে অনেকটা আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম। প্রথমে কি কয়েকটা হ্যান্ডেল আছে যেটা যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজাইর, একটা ছিল আবিজট 333, হামাদ, এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে শহজাদ ভট্টি গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু রেডিক্যাল প্রোপাগেন্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। তো সেই পরিপ্রেক্ষিতে হামিম মন্ডল ওদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়। আমি আবার বলছি যে এটা অত্যন্ত উদ্বেগের এবং সাম্প্রতিককালে এই রকম দেখা যায়নি, যেখানে রাজ্যের একটা জঙ্গি নেটওয়ার্ক, বিরাট করে জঙ্গি নেটওয়ার্ক এবং তার রিক্রুটমেন্ট চলছে, পুরোটা অপারেটেড হচ্ছে পাকিস্তানে বসে। এবং সম্ভবত এইটা সাম্প্রতিককালে প্রথম সলিলদা যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে তাদের হিট লিস্টে রয়েছে। দেখো, মুখ্যমন্ত্রী হিট লিস্টে রয়েছে, উমেশ রায় যে মন্ত্রী আছে তার ছেলে হিট লিস্টে রয়েছে, এবং এইখানে পশ্চিমবাংলা বরাবর আমরা শুনে এসেছি 1.5 দশক 2 দশক ধরে ইটস এ সেফ করিডর, সেফ শেল্টার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা। কেন? গভর্নেন্স ছিল না, সদিচ্ছা ছিল না, রুলার্স ল ছিল, রুল অফ ল ছিল না, কোনো আইনের শাসন ছিল না। আজকের হয়েছে কেন আমি তোমায় বলছি। দেখো, আমি প্রথম থেকেই বলছি, দেখো এটা জৈশি মোহাম্মদের কাজ এবং পাকিস্তান মিলিটেন্সি যারা আছে, এই সাজ্জাদ ভাট হচ্ছে পুলওয়ামা কাণ্ডের অন্যতম একটা পারপিটেটার ছিল। ও ছিল জৈশি মোহাম্মদের গুরু, জন্মদাতা, প্রবর্তক হচ্ছে কে? মাসুদ আজহার। সে হচ্ছে ফাউন্ডার মেম্বার অফ জৈশি মোহাম্মদ। এদের একটাই কাজ যে কাশ্মীরকে, জম্মু এবং কাশ্মীরকে এটাকে সেপারেট করবে। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এখনো পর্যন্ত যেটা জানা গেছে সেটা হচ্ছে সাজ্জাদ ভাট নয়, হচ্ছে শেহজাদ ভাট্টি। নিঃসন্দেহে পাকিস্তানের জঙ্গি সংগঠন, যার পেছনে আইএসআই এর মদত ছিল এবং তারা এইখানে নেটওয়ার্কটা বাড়াচ্ছিল এবং এই রাজ্যে নেটওয়ার্ক বাড়ানোর ক্ষেত্রে, জঙ্গি নাশকতামূলক কাজ করার ক্ষেত্রে অন্যতম হ্যান্ডলার ছিল এই দুজন। একদিকে হচ্ছে হামিম মন্ডল, অন্যদিকে হচ্ছে অর্পিতা সরকার। না, জৈশি মোহাম্মদের এখনো পর্যন্ত কোনো কানেকশন আসেনি। আমরা শুরুতে সাজ্জাদ ভাট বলেছিলাম, কিন্তু এটা হচ্ছে শেহজাদ ভাট্টি, এও হচ্ছে পাকিস্তানের জঙ্গি সংগঠনের অন্যতম। হ্যাঁ, আইএসআই কি করছে? আইএসআই তো ইনস্টিগেট করছে, আইএসআই করাচ্ছে। আর আইএসআই কিন্তু কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন না, এটা পাকিস্তান গভর্নমেন্টের একটা গুপ্তচর সংস্থা। যেমন আমাদের রয়েছে এবং আমাদের স্পেশাল আইবি রয়েছে, সেরকম একটা সংস্থা যারা এই সমস্ত এক্সট্রিমিস্ট এবং এই সমস্ত টেরর গ্রুপের সঙ্গে, টেরর মডিউলদের সঙ্গে যোগাযোগ রেখে এদের দিয়ে কাজ করা, এবং এদের দিয়ে কাজ করিয়ে কি করে, এরা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে। খাগড়াগের ঘটনাও তাই হচ্ছিল। সেই সময় বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ওটা জেএমবির কাজ ছিল। আর এটা কোন মিলিটেন্ট, আমার যেটা সন্দেহ হচ্ছে পাকিস্তান মিলিটেন্সি যদি হয়, যেটা আইজিএসটিএফ বললেন,
তাহলে এটা জৈশি মোহাম্মদ ছাড়া আর কোন টেরোরিস্ট গ্রুপ করবে বলে আমরা তিনজনের নাম বুঝতে পারছি বলেছেন। না। এক হচ্ছে এই যে ধরুন শেহজাদ ভাট্টি গ্রুপের তিনজনের নাম বলেছেন যারা হ্যান্ডলার হিসাবে কাজ করত। একজনের নাম রানা, একজনের নাম উজাইর এবং একজন হচ্ছে আবিদ জাট। এর মধ্যে উজাইর হচ্ছে আইএসআই এর সরাসরি রিক্রুটমেন্ট, মানে এইটা পুরোটার পেছনে মাথা যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আইএসআই করাচ্ছে, হ্যাঁ। আরএসআই করাচ্ছে, টেরার মডিউলগুলোকে একটার পর একটা তৈরি করছে। এই হানি ট্র্যাপও কিন্তু তাই। এই হানি ট্র্যাপ করে কি করছে, ছোট ছোট ছেলে 18 থেকে 20-22 বছরের ছেলেগুলোকে এই টেরর মডিউলগুলোকে তৈরি করে আস্তে আস্তে স্লিপার সেল সমস্ত রাজ্যে সারা দেশের মধ্যে তোমার কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে ফেলার এদের চক্রান্ত ছিল। সেই চক্রান্ত হ্যাজ বিন নিফট ইন দ্য বাট বাই এসটিএফ। এসটিএফ একটা মারাত্মক কাজ করেছে, ভেরি কমেন্ডেবল জব। এবং এটাকে যাকে ধরা হয়েছে এই হানি ট্র্যাপ, সে হচ্ছে ওই অর্পিতা সরকার, যেটা সাহেবগঞ্জ ডিস্ট্রিক্টের টাউন পুলিশ স্টেশনের আন্ডারে। এবং যেটা হচ্ছে তুমি ধরো, তুমি যদি দেখো এদিকে বাংলাদেশ, এদিকে ঝাড়খণ্ড এবং এদিকে মালদা এবং কালিয়াচকের বড় ক্র্যাকডাউন। আমি প্রদীপদার কাছে দ্রুত আসবো। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, আপনি প্রথমেই যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী টার্গেটে, মুখ্যমন্ত্রী কেন টার্গেটে থাকবে না? মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী যে আইনের শাসনের কথা বলছেন, সেখানে ছোট ছোট কোনো ঘটনা, আপনি জানেন যে গত মাসে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের এখানে এসেছিলেন, তার থাকার সময় দুদিন দুটো ঘটনা ঘটেছিল। এবং সেই ঘটনাতেও আমরা দেখেছি, আপনার মনে আছে হাবড়ায় একজন বাংলাদেশের সঙ্গে যে যোগাযোগ, আমি এই মুহূর্তে একটু থামাচ্ছি আপনাকে, তার কারণ রবীন্দ্র সদনে আমাদের সরাসরি চলে যেতে হবে। একটা অনুষ্ঠানে তাসলিমা নাসরিন উপস্থিত রয়েছেন, যেখানে মুখ্যমন্ত্রী কি বলছেন সরাসরি। তাসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর। আপনি এখানে ভালো করে বলুন। এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। 19 বছর পর এ রাজ্যে ফিরলেন তাসলিমা নাসরিন এবং তারপর রবীন্দ্র সদনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন প্রয়োজন পড়বে, যখন মন চাইবে এখানে আসবেন, সুরক্ষিত পশ্চিমবঙ্গে আসবেন। মুখের নয়, ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আচ্ছা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় লেখিকাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, নাগরিক সম্বর্ধনা। তা আমাদের
নাগরিকদের পক্ষ থেকে একটি বই নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর আপনারা জানেন যে 1994 সালে বাংলাদেশ ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। তার লজ্জা বই নিয়ে তখন বিতর্ক তৈরি হয়েছিল। তারপরে প্রায় 2 দশক আমেরিকা, ইউরোপ, ভারতে তিনি ছিলেন। বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ায় তসলিমা নাসরিনকে নিজের দেশ থেকে পর্যন্ত বিতাড়িত করা হয়। ফতোয়া জারি করেছিল বাংলাদেশের মৌলবাদীরা। গতকালও আমাদের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারে বলছিলেন যে বাংলাদেশে ফেরা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি আনন্দিত যে তিনি কলকাতায় ফিরতে পেরেছেন। মাঝে প্রায় 19টা বছরের ব্যবধান। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম 2টি কারণে ইতিহাসে লেখা থাকবে। এই যে মত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যে আরে এটা আপনারা কোনো স্লোগান দেবেন না। আচ্ছা, মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যস্ততার জন্য তাকে চলে যেতে হচ্ছে, আমরা তাকে ছেড়েও দিয়েছি। এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরছি। আপনারা যে এসেছেন, আমরা মূল অনুষ্ঠানে আমাদের স্বাগত ভাষণ দেবেন আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে মাননীয় লেখক শ্রী মোহিত রায় মহাশয়। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায়ো মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায়ো মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনা নিউট্রিসোর্স, ফসল ফলান আনন্দে। ছক ভাঙা ছটা নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা। আমি ঐতিহ্য পাছাল, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পিছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন এক্সজেড নয় ZX 40 বছর ধরে ডাক্তারদের বিশ্বস্ত ফর্মুলা। মাত্র 15 মিনিটে কাশির ওপর কাজ শুরু করে। নিশ্চিত গুণমান আর সুরক্ষার ভরসা দেয় ZX। ভাবছি রিটায়ারমেন্টের পর অ্যাক্টর হয়ে যাব। তাহলে আমি ডিরেক্টর হয়ে যাই কেন? কারণ আমি ছাড়া আর কেউ তোমাকে সিনেমায় নেবেই না, তাই। সো সুইট। আপনিই হলেন আপনজনের ভরসা, আর আপনার জন্য অ্যাক্সিস ম্যাক্স লাইফের পেনশন প্ল্যানস। অ্যাক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স। ভরসা তুমি। এক্সকিউজ মি। ইয়েস স্যার। আমাকে একটা ভেজ স্যান্ডউইচ, একটা অরেঞ্জ জুস আর আজকে ফ্লাইটে খাবার নেই স্যার। কেন? কৃষক ছুটিতে আছে স্যার। কি এরকম হয় নাকি? না দাদা, আমরা কৃষকরা জানি সবাই আমাদের ভরসায় আছে, তাই আমাদের ভরসা গ্রোমোর। যাদের ভরসায় দুনিয়া তাদের ভরসা গ্রোমোর। Your future begins at Netaji Subhash Engineering College. Experience industry-focused education, advanced laboratories, expert faculty, innovation. Admissions are now open. ভারতকে আত্মনির্ভর করার কথা উঠলে ভারতের 1 নম্বর এলপিজি কোম্পানি গো গ্যাস আছে আপনার সাথে। বদলানো ভারতের নতুন গ্যাস গো গ্যাস। Only the wicked can match the wicked. TVS Raider, the wicked ride. পাড়ার দোকানে গিয়ে বলবেন লাল বাবা রাইসের সিল প্যাকই চাই।
বলবেন আমি বলেছি, কারণ স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। আজ বাংলায় নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, কো-পাওয়ার্ড বাই সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি। লার্ন দ্য ওয়ার্ল্ড। আবার খবরে নিবেদন আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ, 70 years of legacy in craftsmanship. প্রথম টিপ অফটা পাওয়া যায় যখন প্রতিমন্ত্রীর ছেলেকে অপহরণের ছক করা হয় এবং সেখান থেকে অর্পিতা সরকারের কানেকশন এবং সেখান থেকেই হামিম মণ্ডল। পুরো বিষয়টাতে আরও কি কি জানানো হলো এসটিএফ এর তরফে দেখাবো আপনাদের। বিরতি থেকে ফিরে স্টুডিও আলোচনা চলবে, ফিরছি। এবার মেসি হবে পরীক্ষার ময়দানে। রায় ও মার্টিন সঙ্গী হোক চাকরির সন্ধানে। রায় ও মার্টিন পঞ্চায়েত ক্র্যাকার, হাতের মুঠোয় সাফল্য এবার। সাথে ফ্রি ক্র্যাকার দি এক্সাম অ্যাপ। নিউজ ফ্ল্যাশ, উপস্থাপনা নিউট্রিসোর্স, ফসল ফলান আনন্দে। আমি ঋতব্রত নাথ, উচ্চ মাধ্যমিকে আমি সেকেন্ড হয়েছি। আমার এই সাফল্যের পেছনে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। রায় ও মার্টিন এনএবিএইচ স্বীকৃত বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতের প্রথম এআই অ্যাসিস্টেড টোটাল ক্যান্সার কেয়ার, কেমোথেরাপি, অঙ্কোসার্জারি, রেডিয়েশন, পেট সিটি, ব্র্যাকিথেরাপি সহ সমস্ত আধুনিক চিকিৎসা। যোগাযোগ করুন 6292235652। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, নিউ আলিপুর, কলকাতা। Playing a role or playing it real, I always lead. The new Brezza, now with Turbo Booster Jet, lead every play. হ্যাঁ, আমি পার্টির প্ল্যান করেছিলাম। আয়শা শোন না, রোববারেও এত কাছে কাছে তবুও কেন দূরে, এই দূরত্ব মিলে কাটাও লাইফে মশলা মেশাও, তুমি বের করে সম্পর্ক আবার বানাও। ম্যাগি ম্যাগি ম্যাগি, Me and Maggie, so good together. From Nestle. আইসক্রিম খেলেই আমার দাঁতে শিরশিরানি হতো। তারপর আমার ডেন্টিস্ট বোঝালেন যে দাঁতের ওপরের লেয়ার ক্ষয়ে যাওয়ার কারণে নার্ভসে শিরশিরানি হতো। সেই জন্য উনি প্রতিদিন সেন্সোডাইন ইউজ করতে বললেন। সেন্সোডাইন দাঁতের ভিতরে গিয়ে নার্ভসকে শান্ত করে। সেন্সোডাইন ওয়ার্কস। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। রোজভোজ চাল হলো বাংলার সেরা চাল। রোজভোজ চাল, রোজ চাই রোজভোজ। Vivi Cake, love at first bite. Vivi Cake. ঠিক না, ওই একটা লোহাই তো, সিমেন্ট মজবুত হওয়া উচিত, সেটা তো আমি নিয়ে নিয়েছি। ক্যাপ্টেন বাবা, টিএমটি দিয়ে কি হয়? বাবু, টিএমটি বাড়িকে শক্তিশালী করে। টিএমটি কি করে সেটা জান, এদিকে টিএমটি যা খুশি হলেই চল। বাড়ি বানান মজবুত ক্যাপ্টেন 600, আর মজবুতির সাথে জং থেকে সুরক্ষিত রাখতে ক্যাপ্টেন রাজগার্ড। ক্যাপ্টেন টিএমটি, বাড়ির আসল শক্তি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ঘণ্টাখানিক সঙ্গে সুমন নিবেদন করছেন SRMB রিয়েল এজ সিলভার শাইন গ্যালভানাইজড স্টিল। ডলার লহর, মস্তি কি লহর। ওকস্মিথ, পেগ ইট হায়ার। বিপি পোদ্দার ক্যান্সার হসপিটাল, পূর্ব ভারতে প্রথম এআই অ্যাসিস্টেড কমপ্লিট ক্যান্সার কেয়ার। মনমোহন জাদু মলম, দাঁত হাজা চুলকানির অব্যর্থ ঔষধ। মনমোহন জাদু মলম, পার্টনার বাই বসুমতী মিনিকেট চাল, ভাতের সঠিক চাল। ভারত মশালা, দ্য টেস্ট অফ নিউ ইন্ডিয়া। MCKV ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, ড্রাইভিং ইনোভেশন, ট্রেন ফর লিডারশিপ। আবার খবরে নিবেদন আদ্দামা গোল্ড জুয়েলারি, পুরাতন সোনার উপ বিক্রয়ের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান।
এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ 70 years of legacy in craftsmanship. গতকাল আপনারা জানেন যে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার করা হয় হামিম মণ্ডলকে। তারপর তার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বারহারোয়া থেকে গ্রেফতার করা হয় অর্পিতা সরকারকে। কিন্তু এই অর্পিতার খোঁজ প্রথমে পেয়েছিল বেঙ্গল পুলিশের এসটিএফ। আজকে এসটিএফ এর আইজি তিনি বলছেন ওই টিপ অফ থেকে প্রথমে অর্পিতা সরকারের খোঁজ পাওয়া যায়, সেখান থেকে হামিম মণ্ডল সম্পর্কে জানা যায়। এই অর্পিতার সঙ্গে পাকিস্তানের জঙ্গি সংগঠনের সরাসরি যোগাযোগ রয়েছে। কি বলেছেন দেখুন। কয়েকটা হ্যান্ডেলস ছিল, তাদের মোবাইল নাম্বার ছিল और ইনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে এর মধ্যে কিছুটা নাম্বার ইভেন আমরা দেখলাম ইউকে মেক্সিকোর সিম কার্ডও নেওয়া হয়েছে। और এই পার্টিকুলার নাম্বারসের থ্রু ইনক্রিপ্টেড অ্যাপস কমিউনিকেশন হতো এদের সঙ্গে। और এরা মানে এরা সবসময় ক্লেম করেছে কি এরা শেহজাদ ভট্টি গ্যাংয়ের খুব ক্লোজ আছে। রানা, আবির জট এবং আবিদ আছে, রানা আছে, হাম্মাদ আছে আর উজৈর আছে। এই চারজন যে যাদের সঙ্গে ইন্টারাকশন হয়েছে এটা মানে শেহজাদ ভট্টি গ্যাংয়েরই ছিল। কমিউনিকেশন প্যাটার্নে জেনারেলি আমি বলছি এটা পাচ্ছি কি মানে ওদের অ্যাক্টিভিটিস ছিল কি একে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার এখানে, প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটসের মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। আর মানে কত লোক এই অ্যাক্টিভিটি যাদের এদের যা প্ল্যান আছে ওদের মধ্যে কত লোক ইউজফুল হতে পারে তাদেরকে টার্গেট করে করে দে ওয়ার ট্রাইং টু স্প্রেড আ নেটওয়ার্ক থ্রু হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না বিকজ উই আর স্টিল টু গেট দেম। যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস উইথ ইউ। শেহজাদ ওরা এর মধ্যে একজনের নির্দিষ্ট নাম দিয়েছিল কি ও তো আইএসআই এর সঙ্গে যুক্ত আছে, প্লাস শেহজাদ ভট্টি গ্যাং এজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ আইএসআই এন্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন আ নেটওয়ার্ক। একটা অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য এই সাংবাদিক বৈঠক থেকে গৌরব শর্মা আইজি এসটিএফ দিচ্ছেন, যেটা নিয়ে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। দিল্লিতে জেনজির যে আন্দোলন চলছিল, ছাত্র বিক্ষোভ চলছিল, একেবারে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ তৈরি যে আন্দোলন থেকে করা হয়েছিল, সেই ছাত্র বিক্ষোভে নাশকতার পরিকল্পনা ছিল এবং হামিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের উর্দি জোগাড় করার। একেবারে পাকিস্তান থেকে এই ইনস্ট্রাকশনগুলো হামিমকে উদ্দেশ্য করে আসছিল। একটা বিষয় তো পরিষ্কার, সেটা যদি সফল হতো নিঃসন্দেহে জাতীয় ক্ষেত্রে একটা বিরাট বড় তোলপাড় পড়ে যাওয়ার মতন বিষয় হতো। কিন্তু পুলিশের উর্দি পরে নাশকতার পরিকল্পনা, কি কারণ থাকতে পারে এর পেছনে বলে প্রদীপদা মনে হচ্ছে? তো প্রাথমিকভাবে হচ্ছে গিয়ে কেন্দ্রীয় সরকারের ওপরে একটা চাপ সৃষ্টি, তার ওপরে বিরূপ জনসাধারণের একটা প্রভাব যে এই রকমভাবে কেন্দ্রীয় সরকার হয়তো করেছে। কিন্তু সবথেকে বড় কথা দেশের শান্তি বিঘ্নিত করা। এই যে জাতীয় সুরক্ষা, জাতীয় স্বার্থ, এই সুরক্ষা স্বার্থকে সুনিশ্চিত করতে বর্তমান কেন্দ্রীয় সরকার বদ্ধপরিকর। তারা পশ্চিমবঙ্গটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ জোন, এবং পশ্চিমবঙ্গে আমি আগেও বলছিলাম যে এর আগে অনেক ছোট ছোট ঘটনা হয়েছে এরকম ধরনের ব্লাস্ট বা কিছু, সেগুলোকে ছোট ঘটনা বলে ইগনোর করা হয়েছে। আজকে কিন্তু প্রত্যেকটা ঘটনায় যোগসূত্র আছে কিনা, এবং ফেন্সিং, বর্ডার ফেন্সিংয়ের কাজ, জমি হস্তান্তরের কথা বলে বহুদিন আটকে রেখেছে, অথচ আমরা দেখলাম গ্রামবাসীরা নিজেরাই জমি দিয়ে বর্ডার ফেন্সিং অনেকটা করা হয়েছে এই সরকারের আমল। ফলে আমি বলছি যে দৃষ্টিভঙ্গির বদল এইটা গুরুত্বপূর্ণ। আর কেন্দ্রীয় সরকার জাতীয় স্তরে এই জেনজির আন্দোলন, যে আন্দোলনে এত সেটা সাড়া ফেলেছে, সেই আন্দোলনের ওপরে যদি পুলিশের উর্দিধারী আমরা ছড়রা গুলি চালিয়েছে বলে কতটা ব্যথিত, কত সমালোচনা করছি, কিন্তু সেখানে যদি আরও বেশি কিছু হতো তাহলে হচ্ছে গিয়ে সরকার এবং রাজনৈতিক পরিস্থিতি ওপরে বিশেষ চাপ পড়তো এবং বিরূপ প্রতিক্রিয়া। তাতে যেটা হতো যে রাজনৈতিক অস্থিরতা ভারতবর্ষে যদি তৈরি করা যায়, তাহলে ভারতবর্ষের যে পারিপার্শ্বিক যে আঞ্চলিক প্রতিবেশী রাষ্ট্রগুলো, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান, এটা কিন্তু একটা বড় আন্তর্জাতিক যে রাজনীতি, সেই আন্তর্জাতিক রাজনীতির অংশ। ফলে আমাদের দেশের মধ্যে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য প্রত্যেকটি রাজ্য সরকারের উচিত কেন্দ্রীয় সরকারের সাথে আমাদেরকে এই মুহূর্তে সহযোগিতাপূর্ণভাবে কাজ করা, যাতে এই ধরনের নাশকতার কোনো ধরনের ইঙ্গিত পেলে এই ইনফরমেশনটা শেয়ার করা হয়, এবং এই ইনফরমেশনটার উপরে ভিত্তি করে আজকে কিন্তু যাতে আরও বৃহত্তর কোনো নাশকতার পরিবেশ বা পরিস্থিতি না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত।
কিন্তু আমি বলছি সজলদা, আপনারা প্রথম থেকে এই অভিযোগটা করছিলেন যে যন্তর মন্তরে যে বিক্ষোভটা সংগঠিত হচ্ছে তার পেছনে দেশ বিরোধী শক্তি আছে। আজকে তো এটা স্পষ্ট হয়ে গেল যে পুরোটার পরিকল্পনাটা পাকিস্তান থেকে করা হয়েছিল। মানে বিষয়টা হচ্ছে, আজকে যদি বেঙ্গল এসটিএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে, দক্ষতার সঙ্গে এটা যদি আনার্ট না করতো, এই বিষয়টা জানা যেত না। প্রথম কথা বলি আমি, এখানে দিল্লির আন্দোলন হোক বা পশ্চিমবঙ্গে তার যা এফেক্ট হোক, আমি বলি যে দুটোর যাই বলুন তাকে জেনজিদের আন্দোলন বলবেন না। জেনজিদের হাত দিয়ে শুরু হয়ে থাকতে পারে, কিন্তু তারপর জেনজি কেন, জেন এক্স জেড কেউই ছিল না তার মধ্যে। পুরোটাই এমন কিছু মানুষরা হাইজ্যাক করেছিল, তাদের বহু লোকের 14 পুরুষও কখনো মাধ্যমিক পরীক্ষা দেয়নি। এবার প্রশ্ন হচ্ছে এই যে ধরুন যে দিল্লিতে যে নাশকতাটা হতো, যদি ঘটনাটা ঘটাতে পারতো এরা, তারপর আমার ভারতবর্ষে কি ছবিটা দেখতে পেতেন বিরোধীদের। এই যে আমি জানি না এখন মনিদা কোন গোষ্ঠীতে আছেন, আমি বলছি তাদের চেহারাটা কি হতো, তারা এবার কি বলতো। তাহলে এটাও কেন তদন্ত করে দেখা হবে না যে এই ধরনের নাশকতা ঘটানোর আগে এই যারা পাকিস্তানি হ্যান্ডেলার বা পাকিস্তানের যে সমস্ত গোষ্ঠী আছে তারা এখানকার বিরোধী দলের লোকেদের সঙ্গে কতটা যোগ রাখছে। শুনুন, কেউ শুধু শুধু মারতে আসেনি, কেউ শুধু হিন্দু মারবো বলে এখানে মারার থেকে হিন্দু মারতে গেলে রাম মন্দিরে গিয়ে মারলে অনেক বেশি হিন্দু মরবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গায় ইনস্টিগেট করো যাতে এই সরকারটা পড়ে যায়। মানে এই ভারতবর্ষের রাজনীতিকে ডিস্টেবিলাইজ করার জন্য পাকিস্তান রাজনীতি করছে, এবং সেই পাকিস্তানের হয়ে হ্যান্ডেলার যা কারা, এই দেশে কারা কারা আছে, কোন কোন রাজনৈতিক দল এই হ্যান্ডেলারের কাজ করছে, সেগুলোকে খুঁজে বার করতে হবে। আপনি বলছেন শুধু রাজ্যের সরকারকে ডিস্টেবিলাইজ করা নয়, দিল্লির সরকারকে ডিস্টেবিলাইজ করার পেছনে পাকিস্তান থেকে কাজ হচ্ছে, এবং তার জন্য বাংলার মাটিকে ব্যবহার করা হচ্ছে। নট অনলি বাংলার মাটি, আমি বলছি এই ধরনের ঘটনা ঘটলে আজকে আপনি বলুন যে আজকে এই যে প্রশ্ন লিক, আমি নিন্দা করি, একদম সর্বান্তকরণ নিন্দা করি। আমি একটা ছাত্র রাজনীতি থেকে উঠে আসা ছেলে, আমি প্রশ্ন লিখকে কখনো সমর্থন করতে পারি না, কিন্তু কারা নামলো মাঠে প্রশ্ন লিখ নিয়ে, যা তাদের আমলে কতবার প্রশ্ন লিক হয়েছে, তারা কতটা দুর্নীতির সঙ্গে নিমজ্জিত ছিল। আমার বক্তব্য হচ্ছে ইটস আ ডার্টি পলিটিক্স। আচ্ছা, এই পলিটিক্সটা নিয়ন্ত্রিত হচ্ছে পাকিস্তান থেকে। বেশ, এর পেছনেও রাজনীতি আছে, এবং এই রাজ্যের রাজনীতি বিরোধীদের রাজনীতি রয়েছে বলে সজল ঘোষ অভিযোগ করছেন। না, আমি বলছি সজল কতগুলো কথা মানে এমন এমন বললো, হাস্যকর ব্যাপার। মানে আমি বলছি যে ঠিক আছে হাসছে, আমি বলছি যে নিট পরীক্ষাতে যে মানে প্রশ্ন ফাঁস হয়েছে সেটা মেনে নিচ্ছে, কিন্তু আন্দোলনটা যারা করেছে সেটা মানছে না, ঠিক ছেড়ে দিলাম। তার মানে ছাত্রদের আরো আন্দোলন বেশি করে করা উচিত ছিল, এখন করা হচ্ছে যে যন্তর মন্তরে যে ঘটনাটা ঘটলো, পাকিস্তানের হাত থাক বা ইসরায়েলের হাত থাক বা আমেরিকার হাত থাক, ঘটনাটা ঘটলে তাহলে কোনো ইনফরমেশন ছিল না, আইবি রিপোর্ট নেই। রাজনীতিটা করতে করতে আমি ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো মানে মন্তব্য করবো না যাতে বিঘ্নিত হয়, কিন্তু আমি একটা বলবো যে আমরা যদি আমরা দলের কথা বলছি না, আমি ভারতবর্ষের নাগরিক হিসেবে বলছি যে ঘটনাগুলো ঘটছে পুরোপুরি নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট ফুলফিল করার জন্য নিজেদের নিয়ে ব্যস্ত আছে। কতটা কে ঢুকছে কে বেরোচ্ছে, বর্ডার সুরক্ষা আছে কিনা, এই নিয়ে ব্যস্ততা মানে কেন্দ্রীয় সরকারের নেই, যার জন্য দিনের পর দিন ঘটনাগুলো ঘটছে, যার জন্য পেহেলগামে ঘটনাগুলো অল্প সময়ের মধ্যে রাজ্যে কতটা দীর্ঘ সীমান্ত ফেন্সিং দেওয়ার জন্য জমি হস্তান্তরিত হলো। পশ্চিমবঙ্গে নেই, বর্ডারটা আসামে আছে, বর্ডারটা ত্রিপুরায় আছে, বর্ডারটা পাঞ্জাবে আছে, সেদিক দিয়েও তো লোক ঢুকছে, সেগুলো তো দেখতে হবে। আমি শুধু মনিতাকে মনে করিয়ে দেব যে এর আগে বিগত তৃণমূল সরকারের আমলে কিভাবে সেনাকে আক্রমণ করা হয়েছিল, কিভাবে বিএসএফ কে আক্রমণ করা হয়েছিল। আমি বলছি অন্যায় হয়েছে নয়, রিপিটেডলি এই অন্যায়গুলো করে যাওয়া হয়েছে। হ্যাঁ, একেবারে আমি বলছি যে যে সীমান্ত সুরক্ষিত হলে এবং পুরোটা যদি কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হতো, আমাদের এই রাজ্য, আমাদের এই দেশ সব থেকে বেশি সুরক্ষিত হতো। সেই সুরক্ষা নিয়ে পর্যন্ত চিনিমিনি খেলা হয়েছে, সেখানে পর্যন্ত রাজনীতিকে টেনে আনা হয়েছে। ইতিহাসটা স্মরণ করিয়ে দিলে খুব একটা সুখকর হবে না মনিদার জন্য। কিন্তু আমি এখানে দর্শকদের সামনে রাখবো, আমার আরো একজন অতিথির কাছে যেতে হবে, সলিলদার কাছে। সেটা হচ্ছে এই যে অর্পিতা সরকার, যাকে ঝাড়খণ্ড থেকে বেঙ্গল পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে নিয়ে এসেছে,
এই অর্পিতা সরকার সম্পর্কে কি কি তথ্য জানা গেল, আজকে কি বললেন বেঙ্গল এসটিএফ এর আইজি, এবং দেখাবো এই যে হামিম যাকে গ্রেফতার করা হয়েছিল গতকাল, তার মায়ের সঙ্গে কথা বলেছি আমরা, তার মা কি বলছেন, আমি দুটো বক্তব্যই পরপর দর্শকদের সামনে রাখবো। প্রথমে বেঙ্গল এসটিএফ এর তরফে কি বলা হলো এবং তারপর হামিমের মা কি বলছেন। হামিম মন্ডল আছে, তার বাবার একটা যে গার্মেন্ট ট্যাগস তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, তো দ্যাট ওই ওদের সোর্স অফ ইনকাম আছে। আর এরা অ্যারাউন্ড মে মাসের মুভ করেছে এখান থেকে রেনেসাঁ বিল্ডিংয়ে অন মানে এই একটা সিকিউর লোকেশনের জন্য, মানে যাতে ওর কোনো এভিকশন না হয়, এরকম কিছু না হয়, এটা এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি। অর্পিতা সরকার আছে, ওকে আমরা অ্যারেস্ট করেছি হরবা পুলিশ স্টেশন এরিয়া, সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। ওখানকার মেয়ে অর্পিতা সরকার মেনলি ওখানকার ছিল, মাঝে মাঝে এখানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যখন আসতো তখন এই ছেলেটির সঙ্গেও দেখা হতো। ওরা मोबाइल लिया, मोबाइल लेके वो इंस्टाग्राम देखा, ये उसका फेसबुक व्हाट्सएप जो है देखा, देखने के बाद बातचीत हुआ, बातचीत होने के बाद अर्पिता के बारे में भी पुलिस बोला कि नहीं ये लड़की सही नहीं है, कि क्यों आप इसके साथ दोस्ती रखते हैं। इंस्टाग्राम में सबको दोस्त लोग के साथ दोस्ती था, अर्पिता या अर्पिता जो भी दोस्त है उसके साथ दोस्ती था, और सब दोस्त लोग इंस्टाग्राम में दोस्ती था, चैट करता है, ये करते हैं, वो करता है, करने का बीच में उन लोग में सब दोस्त लोग में बातचीत होता है, दोस्त लोग का अपना दोस्त लोग के साथ उसके गर्लफ्रेंड के साथ बातचीत होता है। मेरा घर से पुलिस ऐ बोल के लेके गया कि एक लड़की का अरेस्ट हुई है, अर्पिता लड़की का केस है, इसीलिए हम लेके गए हैं। अल्पिता 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 करके मतलब बोल के ही सर लेके गया। सर ये भी बोला कि यही 23 साल 22 साल उम्र है, इस वजह से बच्चा लोग थोड़ा सा इधर उधर हंसी मजाक किया है। वर्धमान में मतलब कुछ यहाँ पर रहते हैं, रेनिसा में आए हैं, 4 महीना से है। সলিলদা, দেখো এই তোমার অর্পিতা সরকার এবং হামিম মণ্ডল কিন্তু অরিজিনালি হাওড়ায় থাকতো, পিলখানাতে, গোলাবাড়ি থানার আন্ডারে, এবং ওর যেটা আইজিএসটিএফও বললেন একটা ওদের গার্মেন্টের একটা দোকান ছিল ওর বাবার, তারপরে আলটিমেটলি ওখান থেকে প্রচুর লোককে ইললিগাল পজিশন ছিল সব উচ্ছেদ করে দেওয়ার পরে আলটিমেটলি ওরা রেনেসা বিল্ডিংয়ে ওখানে শিফট করে ওখানে। এবং এদের কিন্তু মেইন টার্গেট ছিল, এরা টাইম টু টাইম কিন্তু এরা ডিরেকশন পেত কিন্তু পাকিস্তান থেকেই পেত, এটা ভায়া আইএসআই কিন্তু করাতো, এবং কোন 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 টেরোরিস্ট গ্রুপ করছে এখনও বোধহয় ফিক্স আপ করা যায়নি। তবে শাহজাদ ভাটি যে আছে যে পুলওয়ামার কাণ্ডের সঙ্গে যুক্ত এবং পাকিস্তান মিলিটেন্ট, এটা সবাই জানে, তার সঙ্গে কিন্তু এর কিন্তু একটা ক্লোজ কন্ট্যাক্ট ছিল এবং একে ইউটিলাইজ করতো। এবং এই যে টেরর মডিউলগুলো যেগুলো আছে বাইরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এক একটা প্রচুর এদের কাজই ছিল স্লিপার সেল তৈরি করা। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, এটা আজকে সাংবাদিক বৈঠকে দিচ্ছেন এসটিএফ আইজি, তিনি বলছেন যে লন্ডন এবং মেক্সিকোর সিম কার্ড ব্যবহার করে এনক্রিপ্টেড কমিউনিকেশনের মধ্যে দিয়ে ওই পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে এরা যোগাযোগ রাখে। হ্যাঁ, যোগাযোগটা রাখতো কিন্তু নর্মাল কলে নয়, এরা হোয়াটসঅ্যাপ কল করতো, সেগুলো সব পাওয়া গেছে, রিট্রিভ করেছে, তো সিগন্যালে কথা বলতো, মেসেঞ্জারে কথা বলতো, এবং এইভাবে যেগুলো ট্র্যাক করা যায় না সেইগুলো কলগুলোতে কথা বলেছে, সেইগুলোকে কিন্তু ট্র্যাক করা হয়েছে, সেইগুলোকে ট্র্যাক করে সেগুলো কিন্তু আনার্ট করা হয়েছে যে কি কথা বলেছে, কোথায় কোথায় কথা বলেছে। অর্পিতা সরকার তারপরেই কিন্তু ট্রান্সফার করে, এবং তারপরে অর্পিতা সরকার কিন্তু থাকছে কোথায়, থাকছে তোমার একদম কালিয়াচাকের ওদিকে বর্ডারে, এবং এটা বর্ডার হচ্ছে তোমার নর্থ বেঙ্গল বলো, বিহার বলো, ঝাড়খণ্ড, আর ওদিকটা হচ্ছে বাংলাদেশ। সুতরাং আর সবচেয়ে বড় কথা যেটা, বিগত সরকার যারা ছিল 15 বছর ধরে, তারা কিন্তু যে বিশাল যে আমাদের বর্ডারিং এরিয়া বাংলাদেশ, বিহার এবং ঝাড়খণ্ডের যে বর্ডারিং এরিয়া যেগুলো আছে, যেটা বাংলাদেশের সঙ্গে অন্য দেশের সঙ্গে যেটা আছে, সেখানে কিন্তু কোনো মতেই কিন্তু কোনো বাউন্ডারি ওয়াল দিতে দেবে না, কিছুতেই দেওয়া হয়নি। এবং সেই বাউন্ডারি ওয়াল কিন্তু এই সরকার, এই প্রেজেন্ট সরকার কিন্তু 1 মাসের মধ্যে আমরা দেখেছি ডিজি বিএসএফকে ডেকে হস্তান্তর করেছে, এবং কিন্তু বর্ডার সিল করার কাজ শুরু হয়ে গেছে। এটা কিন্তু একটা বিরাট সিগন্যাল দিয়েছে অ্যামং দ্য টেরোরিস্ট। আর সুতরাং এদের স্লিপার সেল, এই যে হামিম মণ্ডলের মেইন কাজ হচ্ছে টু ক্রিয়েট স্লিপার সেল, যত পারবে স্লিপার সেল, এবং ইয়াং ছেলেদের এরা এই করছে, এবং হানি ট্র্যাপ হচ্ছে এই অর্পিতা সরকারকে দিয়ে যারা মেইন আধিকারিক, সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিক,
রাজনৈতিক শীর্ষে যারা আছে তাদেরকে টার্গেট করছে। এবং এটা যদি একটা দুটো ঘটনা যদি ঘটাতে পারতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষে একটা কিন্তু সেন্সেশন হতো। আর যন্তর মন্তরে IGSTF বললো যে প্ল্যানিংটা করেছিল সেই প্ল্যানিং যদি সাকসেসফুল হতো তাহলে কিন্তু আজকে সেন্ট্রালের এই যে গভর্নমেন্ট যে আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু উড হ্যাভ বিন শেকেন এবং কাঁপিয়ে দিত পুরো সরকারকে। তোমার CJP এবং স্টুডেন্ট নিট পরীক্ষা দিয়ে যে আন্দোলন হলো, আর তারপরে যদি এই ঘটনা ঘটতো যে পুলিশের ইউনিফর্মে কেউ এক্সপ্লোসিভ নিয়ে, কেউ সুইসাইডাল স্কোয়াড নিয়ে যদি ওখানে যদি কোনো ঘটনা ঘটতো এবং তাতে যদি 50 জন 60 জন ছাত্র বা যারা আন্দোলনকারী যদি একটা মারাত্মক হতো। আমি বলছি দুটো সরকারের মধ্যে পার্থক্যটা এখানেই বোঝা যায়। এই বর্ধমানের খাগড়াগড়ে যখন 14 সালে বিস্ফোরণের ঘটনা ঘটলো, তড়িঘড়ি বলে দেওয়া হয়েছিল যে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, অর্থাৎ গোটা ঘটনাকে লঘু করে দেখানোর একটা পরিকল্পনা প্রথম থেকে বিগত সরকারের ছিল। এখানে কিন্তু ঘটনা ঘটার পর তৎপরতা এবং সেখান থেকে কি কি তথ্য সামনে আনা যায় এবং কি কি নাশকতার পরিকল্পনা ছিল, পুরো বিষয়টাকে আনাত করার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত মনিদার কাছে আসবো। না, আমি একটা কথা বলবো যে শুভেন্দু অধিকারী আজকে যে বিজেপি করছে, কিন্তু তিনি, আমরা যখন ছাত্র পরিষদ করি সেই ছাত্র পরিষদের নেতা, তৃণমূলে ছিলেন, আমাদের বিশেষ পরিচিত। তার বাবা মানে শিশিরদার সঙ্গে আমার এখনও ফোনে কথা হয় মাঝে মাঝে। আমি বলছি যে খেয়াল রাখতে হবে যে আপনার আক্রমণটা কোথার থেকে হচ্ছে। খেয়াল রাখতে হবে যে আপনাকে এখন আক্রমণ করলে যে তৃণমূলের নামে আক্রমণ হয়েছে এটা যেন না চালিয়ে দেওয়া হয়। মনে রাখতে হবে যে কিছুদিন আগে আপনার আত্মসহায়ক যে মারা গেল, তারা বোঝা যায়নি যে কি হয়েছে। ফলে এখন যাই ঘটবে মানে 5-6 মাস প্রশ্ন করবো, খাগড়াগড়ের ঘটনা সিলিন্ডার বিস্ফোরণ বলা হয়নি বলছেন। কতদিন পর্যন্ত এইখানে যদি নাশকতা হয় তাহলে তৃণমূল নামে বিজেপিকে দায়ী নেবে মানে কতদিন গেলে? মানে এরা এই হামিম গ্রেফতার হয়নি বলছেন, অর্পিতা গ্রেফতার হয়নি বলছেন, বাদ দিয়ে বলছেন এটা কেউই জঙ্গি নয়। আপনি একদিকে বলছেন দেশের সুরক্ষা সর্বোপরি, তারপরে যেটা বলছেন সেটা দেশের সুরক্ষার সঙ্গে কি যায়? না না, আমি একটা প্রশ্ন করবো। আমি বলছি এই ধরনের ঘটনা কখন কখন ঘটলে মনে হবে যে এই রাজ্যের দায়ী নিতে হবে? কখন ঘটলে বিজেপি সরকারকে দায়ী নিতে হবে? কতদিন পরে ঘটলে নিতে হবে? নাকি যতদিন থাকবে ততদিন এরকম ঘটলে তৃণমূলকে দায়ী নিতে হবে? খাগড়াগড়ে তৃণমূল কংগ্রেস সরকার দায়ী নিয়েছিল, খাগড়াগড়ে বিস্ফোরণে দায়ী নিয়েছিল তৃণমূল সরকার, 1 বছর 2 তখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। আমি বলছি শুনুন, দায় আজ হলেও নেব আর 5 বছর বাদে হলেও নেব, কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখনো অন্নপ্রাশনটাও হয়নি এই সরকারে। এই সরকার তার মধ্যে যেটা মমতা ব্যানার্জি 15 বছরে করতে পারেননি, সেটা এই সরকার 15 দিনের মধ্যে হস্তান্তর করে দিয়েছিল জমি। ব্যাপারটা যে বিরাট টাফ তা ছিল না, এলাকার মানুষের বাধা দান ছিল না, মানুষ নিজেরা জমি গিফট করেছে। কি বলছেন আপনারা? প্রশ্নটা হচ্ছে সদিচ্ছার, আপনি প্রো টেররিজম নাকি আপনি অ্যান্টি টেররিস্ট, এটা ভাবতে হবে। না, তার মানে 15 বছর আগে তো ছিল, কবে দায় নেবে, কে দায় নেবে? 15 বছর আগে তো তৃণমূল সরকার ছিল না, বলছি শুনুন না, 15 বছর আগে তো ছিল না। আরে ছিল না, স্বাধীনতার পর থেকে তাহলে কি হয়েছিল? শুধু ঢুকে যেত? না না, স্বাধীনতার পর থেকে টেররিস্ট ঢুকতো। আপনাকে মাথায় রাখতে হবে যে দিনে দিনে টেররিজম পাল্টাচ্ছে। আগে যুদ্ধ হতো, মানুষ কেন্দ্রীয় সরকার। আমি বলছি টেররিজম এবং নিঃসন্দেহে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কড়া বার্তা থাকা দরকার, কিন্তু যখন একেবারে মঞ্চ থেকে যখন এই রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী যদি এটা বলেন যে পাশের রাজ্যে যদি কোনো থেকে যদি আমাদের রাজ্যের দরজা খটখট করে তাহলে আমি তাদের আশ্রয় দেব, এটা খেয়াল রাখতে হবে। সময়টা ছিল 21শে জুলাই, তারপরে 5ই আগস্ট, তারপরে কিন্তু ওই শেখ হাসিনাকে তারপরে এখানে নিয়ে আসা হলো। সেই সময় মুখ্যমন্ত্রীর ওই কথা, তৎকালীন মুখ্যমন্ত্রী, এটা কি দায়িত্বপূর্ণ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীর কথা ছিল? নিঃসন্দেহে আজকে এই প্রশ্নটা উঠবে। প্রশ্ন হচ্ছে আপোষহীন মানসিকতা যদি প্রথম থেকে, বিগত সরকারের আমলের প্রথম থেকে যদি জঙ্গিদের বিরুদ্ধে থাকতো, আজকে এই ধরনের ঘটনাগুলো কি দেখতে হতো নাকি? প্রদীপ চট্টোপাধ্যায়। না দেখুন, এই প্রত্যেক দিন এই বিধানসভা নির্বাচনের পরে আমরা বিগত সরকারের যে খামখেয়ালিপনা এবং বিগত সরকার যা যা করেনি এবং করতে পারতো সদিচ্ছা থাকলে, সেটাই আজকে আমরা আলোচনা করছি। এবং আজকের যে ঘটনা, আবারও বলছি যে আগের সরকারের যদি সঠিক মানসিকতা থাকতো, সব ঘটনাকে লঘু করা, ছোট করে দেখা না করে যদি এগুলো করতেন, এই ধরনের কার্যকলাপের জন্য আজকেও পশ্চিমবঙ্গকে ব্যবহার করার চিন্তা কোনো সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদী
কোনো সংগঠন করতে পারতো না। কিন্তু এই যে একটু আগে আলোচনা হচ্ছিল যে এখন যে পরিবর্তন হয়েছে, এটা কিন্তু একটা সিগন্যাল। বিচ্ছিন্নতাবাদী সংগঠন, দেশ বিরোধী সংগঠন, তারা কিন্তু বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গ কিন্তু আর সেফ গ্রাউন্ড নয় এই টেররিস্ট অ্যাক্টিভিটির হাবকে তৈরি করার জন্য। সজল দে, ওয়ান লাইনার। না, ওয়ান লাইনার কিছু বলার নেই। আমার বলার বক্তব্য হচ্ছে যে টেররিস্টরা এটা জেনে রাখুক যে পশ্চিমবঙ্গ আর তাদের আতুরঘর নয়, তাদের সেফ শেল্টার নয়। এখানে তারা যদি এই ধরনের অ্যাক্টিভিটিস করতে চায় তাহলে কিন্তু তাদেরকে জাহান্নামেই পৌঁছতে হবে, এছাড়া আর কোনো দ্বিতীয় পথ তাদের জন্য আছে বলে আমি বিশ্বাস করি। নিঃসন্দেহে এই একদিকে হচ্ছে হাবিব মণ্ডল এবং অন্যদিকে অর্পিতা সরকারকে নিজেদের হেফাজতে বেঙ্গল এসটিএফ পেয়েছে। এবার তাদের জিজ্ঞাসাবাদের পর কোন কোন তথ্য, চমকে দেওয়ার মতন তথ্য, বিশেষ করে এ রাজ্যে কী কী পরিকল্পনা ছিল, দেশে কী কী পরিকল্পনা ছিল, বিষয়গুলো তথ্য জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে সামনে আসবে, আপনাদের সামনে আমরা রাখবো। আলোচনা এই পর্যন্তই। কিন্তু পরিবর্তনের কথা বারবার হচ্ছিল, পরিবর্তনের বাংলায় গতকালই রাজ্যে পা রেখেছেন তসলিমা নাসরিন। আজকে রবীন্দ্র সদনে অনুষ্ঠান। আরও বিস্তারিত এই নিয়ে সন্ধ্যে 7টায় আপনাদের জন্য নিয়ে আসছি। চোখ রাখুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।